তার ঢুকে যাবে, তার ঢুকে যাচ্ছে, আপনার তার এটা ঢুকে যাচ্ছে। সরে যাবো ভাই, আপনার তার ঢুকে যাচ্ছে। রেকর্ডটা দিস তো ভাই। আমি নিচ্ছি ভাই, অনেক বছর পর অনেক ইতিহাস, অনেক স্মৃতি, ঢুকে যাচ্ছে উন্নয়নের আন্দোলনের সংগ্রামে ঠিক আছে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী পেয়েছি এই জেলা থেকে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেত্রীর জন্ম দেখেছে তিনি এই ফেনী জেলাতে জন্ম নিয়েছেন। পত্রিকা দেখছিলাম একটু আগে, অবশ্য কয়েকদিন আগে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তথ্য অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত, সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি, মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের ঘৃণিত ফ্যাসিস্ট শাসক হাসিনা সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোন সনদ দিতে হবে না, সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে। এখন শুধু দরকার ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা। মানবতা বিরোধী আদালতের অনুযায়ী তদন্ত হবে, বিচার হবে, বিচারে যা হয় তা বাংলাদেশের মানুষ মেনে নেবে। বাকি রইল এই মানবতা বিরোধী অপরাধের জন্য সমস্ত অঙ্গ সংগঠন গণহত্যায় অংশ নিয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, জুলুম নির্যাতন করেছে, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। সমস্ত রাজপথে গলিতে গলিতে আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসী বাহিনী গণহত্যা চালিয়েছে। অতএব আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে তাকে বিচারের আওতায় আনতে হবে। আমরা বলেছিলাম সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে বিচার করার সুযোগ আছে সংগঠনের, গোষ্ঠীর, জনগণের, যে সমস্ত গোষ্ঠী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার বোধহয় আর হবে না। আমরা দাবি করছি, জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি সহ অনেক গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচার করতে হবে। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোন সংগঠন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে কিনা, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। বড় বেশি আওয়াজ শোনা যায় পার্শ্ববর্তী দেশ থেকে আওয়ামী লীগের নেতাদের, আওয়ামী লীগের প্রকৃত ফ্যাসিস্ট মন্ত্রী এমপিদের এবং শেখ হাসিনা। তারা হাজার মাইল দূর থেকে আওয়াজ দিচ্ছে বাংলাদেশের স্থিরতা সৃষ্টি, বাংলাদেশে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে গণতন্ত্র বিনষ্ট করার, স্থিতিশীলতা বিনষ্ট করার, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অনেক ষড়যন্ত্র করছে শেখ হাসিনা এবং তার দোসররা অনেক দূরে বসে। সুতরাং আমি বলতে চাই, দিল্লি অনেক দূর। শেখ হাসিনা মনে রাখতে হবে, দিল্লি তোমার কাছে বটে, কিন্তু বাংলাদেশের যে ষড়যন্ত্র তুমি বাস্তবায়ন করার পায়তারা করছো, স্বপ্ন করছো, সেই দিল্লি অনেক দূর। এদেশের মানুষ সাম্প্রদায়িক
সম্প্রীতি রক্ষা করা হাজার বছরের ইতিহাস সৃষ্টি করেছে। পার্শ্ববর্তী দেশে যখনই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন হয়েছে, বাংলাদেশে তার কোন প্রভাব আমরা দেখি নাই। এদেশের মানুষ হাজার বছর থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে একই সমাজে বসবাস করছে। এখানে কোনোদিন সম্প্রীতি নষ্ট হবে না। আমরা ইতিহাস বলতে আওয়ামী লীগ আরো অনেক ইতিহাস বলতে পারি, সময় নাই। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র হত্যা করার ইতিহাস। 1975 সালে সাংবিধানিকভাবে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। মাত্র 13 মিনিটের মধ্য দিয়ে 13 মিনিটে পার্লামেন্টে বাকশাল প্রণয়ন করা হলো। শেখ মুজিব রাতারাতি গণতন্ত্রকে ধ্বংস করে নিজে আজীবনের জন্য নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করলেন। এই ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস, গণতন্ত্রকে কবর রচনা করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের ইতিহাস। বাংলাদেশে আরো ইতিহাস রচনা করেছে শেখ হাসিনা। 2011 সালে বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় এবং চাহিত, তারা বলে এটা তাদেরই আন্দোলনের ফসল ছিল, তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে উড়িয়ে দেওয়ার ইতিহাস। মনোবাসনা ছিল বাংলাদেশে আবার এক দলীয় শাসন ব্যবস্থা, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একনায়কতন্ত্রের ব্যবস্থা পাকাপোক্ত করবেন। প্রায় পাকাপোক্ত হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষের উপর আল্লাহর শেষ রহমত। আমরা জানতাম শেখ হাসিনার পতন হবে, আমরা জানতাম এক দলীয় শাসন ব্যবস্থার স্বপ্ন শেখ হাসিনার কখনো পূর্ণ হবে না, কিন্তু আমরা জানতাম না কবে, কিভাবে, কত রক্তপাতের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার উৎখাত হবে। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্ট, জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার শহীদের রক্তস্নাত রাজপথের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার পতন হলো, ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে দিতে বাধ্য হলো। নতুন স্বাধীনতা প্রতিষ্ঠিত হলো, নতুন বাংলাদেশে আমরা নতুন করে প্রত্যাশা, নতুন করে জন আকাঙ্ক্ষার মধ্যে বাঁচতে পারতাম। আজকের জন আকাঙ্ক্ষা কি? একটি বৈষম্যহীন, সম্পূর্ণ গণতান্ত্রিক, শক্তিশালী গণতান্ত্রিক, সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করা হবে, যে বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়ে চালাতে পারে। যাই হোক, আমি তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্য দিয়ে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা সারা বাংলাদেশে প্রতিটি জেলা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে জনসভা এখন আমরা অনুষ্ঠান করে যাচ্ছি। আমরা কর্মসূচি ঘোষণা করেছি। অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি দিতে হবে। কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনারা উদাসীন থাকলে হবে না। আমরা দেখতে পেলাম রাষ্ট্রে একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং কেউ কেউ বলতে শোনা যাচ্ছে সেই আইন শৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিস্থিতির পিছনে ফ্যাসিস্ট হাসিনার যেমন ষড়যন্ত্র আছে, তেমনি আপনার প্রফেসর ইউনূস সাহেব আপনার সরকারেও বসে আছে এই ফ্যাসিস্ট হাসিনার দূষণ। আপনার উপদেষ্টা পরিষদে যারা অবস্থান করছে হাসিনার ফ্যাসিস্ট দূষণরা, তাদেরকে বাদ দিতে হবে। সরকারের প্রশাসনে, আমলাতন্ত্রে, সব প্রশাসনের সর্বস্তরে হাসিনার দূষণরা বসেছে, সেই দূষণকে আপনার বাদ দিতে হবে, সর্বত্র করতে হবে আপনার সর্বস্তরের প্রশাসন। বাংলাদেশের মানুষ আশা করেছিল এই নতুন বাংলাদেশে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে নিষ্কৃতি পাবে। আমরা দেখছি আপনার কয়েকজন উপদেষ্টা অনভিজ্ঞতার কারণে ট্যাক্স এবং ভ্যাট বসিয়ে এই রমজানের শুরুতে এবং তারও আগে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। সুতরাং
বেশি সংস্কার করে মানুষের মৃত্যু সাংসারিক দ্রব্যমূল্যের উদ্যোগের মাধ্যমে না বিশ্বাস করেন না। মানুষ সংস্কারের চাইতে সংসারকে বেশি দিতে, মানুষকে স্বস্তি দিন। এই রমজানের পয়লা আমরা আপনাদেরকে সতর্ক করছি, রমজানে যেন কোন দ্রব্যের মূল্য মানুষের সীমা বাড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে দমন করুন। ফ্যাসিস্ট হাসিনা এবং তার সমস্ত সদস্যদেরকে সক্রিয় করে সমস্ত যারা সন্ত্রাসী ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন সংগঠনের লোকজন বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে পরিস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, বিচারের আওতায় নিয়ে আসুন, মানুষকে স্বস্তি দিন। কয়েকটি কথা আমরা গতকালকে প্রধান উপদেষ্টা রেখেছিলেন, আমরা গিয়েছিলাম, আমরা বিস্তারিত আলোচনা করেছি। সংস্কার কমিশনের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন, তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একটা কমিটি করেছেন, তিনি সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন। তাদের বক্তব্য হল সংস্কার রিপোর্ট এসেছে, আমরাও দিয়েছি, অন্যান্য পার্টিও দিয়েছে এবং সংস্কার কমিশনের বিশিষ্ট সদস্যরা তাদের মতামতের ভিত্তিতে একটি সংস্কার রিপোর্ট করেছে বিভিন্ন বিষয়ে, ৬টি ৭টি বিষয়ে। আরো অনেকগুলো কমিশন করেছে যেগুলো নির্বাচনের জন্য এখন জরুরি নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সংস্কার জরুরি, নির্বাচনমুখী সংস্কার, সেগুলোর ভিত্তিতে আপনারা আলোচনা করুন এবং ঐক্যমতে আসুন এবং সেই সমস্ত প্রস্তাব বাস্তবায়ন করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সমাপ্ত করে আপনারা নির্বাচন অনুষ্ঠান করবেন। আমরা হিসাব করে রেখেছি, কোন অবস্থাতে সেটা মেয়ে ২ মাসের বেশি যায় না। আমরা নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি, সমস্ত আইনি এবং অন্যান্য দিক আমরা পর্যালোচনা করে রেখেছি। কোন অবস্থাতেই মেয়ে জনের বেশি সময় আমরা পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, সুতরাং কোন বাহানায় এই নির্বাচন অভিযোগ করবেন না। অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, তিনি সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন যাতে ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা যায়। কোন কোন দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কেউ কেউ দাবি করছে অনুপাতিক হারে নির্বাচন করতে হবে। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ আমি বলতে চাই না, কিন্তু এইটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায়, বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত দেওয়া নাই। যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, তাদের উদ্দেশ্যে বলবো, ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে অভিজ্ঞতা হচ্ছে ৩ থেকে ৪ মাস সময় লাগে। উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন করতে আরো অনেক বেশি সময় লাগে। সব মিলিয়ে ১ বছরও লাগে না। আপনারা যদি চান সেই ১ বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদের নির্বাচন তারও বেশি পরে নিয়ে করবেন, তাহলে আমি বলবো আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি। এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ম্যান্ডেট। স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়। যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করে, নির্বাচন কমিশন তখন সে নির্বাচন পরিচালনা করে।